সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। মাহবুব কামাল, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা মূল আলোচনা ফেরার আগে একটু জানতে চাই কেমন কাটলো এবারের ঈদ? মাহবুব কামাল। আমার ঈদের দিন রাত পর্যন্ত ভালো কাটে নাই মানে এর আগের দিন লালমনিরহাটের যে ওই যে কি বলে মুক্তিযুদ্ধ সে যে এটা ছিল মুরালটা যে ভেঙে ফেলা হয়েছিল, তো ওইটার কারণে আমার মন খুব খারাপ ছিল। হ্যাঁ, সে কারণে আমি সন্ধ্যা পর্যন্ত খুব খারাপ ছিল মানে কি গান টান শুনছি, তারপরে কবিতা পড়ছি। সন্ধ্যার পরে একটা দাওয়াতে গেছিলাম, ওখানে মনটা ভালো হয়ে গেছিল আর কি, ওখানে গান টান শুনে। আচ্ছা, আব্দুল্লাহ মামুন। দর্শকদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ একদিনের জন্য ঢাকার বাইরে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি বরিশালে। ভালো লেগেছে যেখানে ওখানে গিয়ে যতটুকু সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে, এবং আমার এলাকা, আমি রংপুরে, দ্রব্যমূল্য কম ছিল, সাধারণ মানুষের মধ্যে একটা বড় স্বস্তি। ঈদের সময়ও বাজার এবার অতটা ওঠেনি এবং মানুষের মধ্যে একটা স্বস্তি দেখেছি, যেটা আমার ভালো লেগেছে। যাতায়াতও অনেকটা, যাওয়ার সময় একটু সময় লেগেছিল আমার, আসার সময় একদিন ছিলাম, দ্রুত এসেছি। বাট যাতায়াত নিয়েও মানুষের মধ্যে এবার স্বস্তি দেখেছি। বাট একটা জায়গায় আমার একটু দুঃখবোধ আছে, সেটা হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের 8টি জেলা, এটিতে বিভিন্ন অঞ্চলে প্রায় 10 জোড়া ট্রেন দেওয়া হলেও আমাদের এই 8টি জেলায় কোনো ধরনের অতিরিক্ত ট্রেন দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলটা একটা লেবার ইন্টেন্সিভ এরিয়া, যেখানে শেষ মুহূর্তে আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে, তারা অনেক কষ্ট করে শেষের দিকে বাড়ি যায়। তাদের এটা আরও নির্বিঘ্ন হতে পারত, অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যকর হতে পারত। কিন্তু ট্রেন এবার আসলে উত্তরবঙ্গে দেওয়া হয়নি। আমি আশা করব ভবিষ্যতে বিষয়টা সরকার গুরুত্বের সঙ্গে দেখবে। আমরা মূল আলোচনায় ফিরি। মাহবুব কামাল, বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আজকে ইয়ুথ মিটে উনি যে কথাটা বলেছেন, যে কোনো দেশ বদলাতে হলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে। আপনার মন্তব্য জানাচ্ছি। আমি বিমস্টেকে ইয়াংদের সামনে তোমার বক্তৃতা পুরোটাই শুনেছি, খুব আগ্রহ নিয়ে শুনেছি। এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো বলেন, হি ইজ এ গুড অরেটর, এবং তার ইংরেজিও ভালো, তারপরে তার কী বলে একটু ড্রামাটিক, তারপরে মানে মডুলেশন অফ টোন, সবটা মিলে একটা ইমপ্রেসিভ বক্তৃতা দেন উনি। কিন্তু ওনার বক্তৃতা শুনলে না এখন মানে আমার কাছে জার্মান কবি গ্যাওটের সেই কথাটা মনে পড়ে। সেটা হচ্ছে, থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, গ্রিন ইজ ইটার্নাল ট্রি অফ লাইফ। তত্ত্ব ধূসর বন্ধু হয়ে জীবন হচ্ছে সবুজ। উনি বেশ মানে এমনভাবে কথা বলেন যে মানে অনেকটা থিওরিটিক্যাল, অনেকটা ইমাজিনেটিভ ইত্যাদি, কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো রূপরেখা পাই না। হ্যাঁ, উনি ব্রড লাইন একটা দেন, কোনো রূপরেখা পাইনি। দেখেন, প্রত্যেকটা ব্যাপারে কোনো রূপরেখা আমরা আজ পর্যন্ত পাইনি। শুধু সোশ্যাল বিজনেস, যেটা তার নিজস্ব ব্যাপার, সেটার একটা কিছু পাইছি আমরা ডকুমেন্ট, কিন্তু বাকি সব, যেমন ধরেন উনি 3-0 কথা বলছেন। 3-0 কি? 3-0 হচ্ছে, একটা হচ্ছে পভার্টি, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে কার্বন নিঃসরণ, তাই না? তো এই তিনটার পভার্টি, এখন পভার্টি এলিভেশনের জন্য মানে কি করতে হবে? উনি তো বাংলাদেশে একটা পভার্টি এলিভেশনের জন্য একটা করছিলেন গ্রামীণ ব্যাংক, এটা তো টোটালি ফেল করছে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দারিদ্র্য দূর করতে পারে নাই, বরং অনেককে আরও খারাপ অবস্থা নিয়ে গেছে। সুতরাং তার তো ওই মডেল ফেল করছে। তাহলে বাংলাদেশের মাইক্রো ক্রেডিট, হ্যাঁ, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় এটা তো ইমপ্লিমেন্ট করে উনি দেখাইছেন। হচ্ছে আমি বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশে মানে গ্রামীণ ব্যাংক ফেল করছে, এটা সবাই বলে। এটা তারপরে আনএমপ্লয়মেন্ট, এই যে 5 তারিখের পরে আপনার এই যে ছাত্র সমাজের যে শক্তি আমরা দেখলাম, এটাকে এমপ্লয়েড করার জন্য উনি কি করলেন? কোনো রূপরেখা দিচ্ছেন, বরং উনি রাজনীতিতে তাদেরকে উৎসাহিত করলেন। হ্যাঁ, আমরা তো চাইছিলাম যে ইয়াং জেনারেশন কীভাবে এমপ্লয়েড হবে, তারা কীভাবে এন্টারপ্রেনার হবে। উনি যেটা বলেন, উনি তো এন্টারপ্রেনারশিপ সেল করেন, তা এদেরকে কীভাবে এন্টারপ্রেনার হওয়া যাবে সেই জন্য একটা রূপরেখা থাকবে।
কিন্তু উনি রাজনীতির দিকে ঠেলে দিলেন। আচ্ছা, তারপর কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণ কি, ওনার এই রূপরেখাটা কি? ট্রাম্প যে আপনার ক্লাইমেট থেকে সরে আসলো, ওনার একটা স্টেটমেন্টও তো আমরা পাইলাম না। ক্লাইমেট ট্রাম্প সরে আসলো না, কোনো স্টেটমেন্ট আছে? তাইলে এই যে মানে বিগ বিগ টক, হ্যাঁ, এগুলির তো কোনো মানে আউটলাইন বা কোনো, ওই যে হানিফ সঙ্গীতের একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে বলছে একটা নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। যখন জিজ্ঞেস করা হয় নতুন কিছুটা কী রে ভাই, আর বলতে পারে না। এইটার তো স্পেসিফিক বলতে হবে যে এইটা এইভাবে করলে এইভাবে। যেমন ধরেন উনি বলছেন যে রাষ্ট্র ভালো করতে গেলে পরিচালন পদ্ধতি ইয়ে করতে হবে, মানে ভালো করতে হবে। তা উনি তো 7 মাস ক্ষমতায় আছেন, 7.5 মাসের মতো। কি পরিচালন পদ্ধতি উনি করছেন? আমাদের যে বেসিক যে প্রবলেমগুলো, যেমন ধরেন এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে ধরেন ট্রাফিক জ্যাম, তারপরে বিনিয়োগে আমরা বলতেছি 1 স্টেপ জার্নি করতে হবে, তারপরে ইয়াং জেনারেশনের এমপ্লয়মেন্ট, করাপশন, এগুলির ব্যাপারে ওনার কি কোনো গাইডলাইন আছে যে এইভাবে এইভাবে করলে এই জিনিসগুলো আমাদেরকে আমরা অ্যাচিভ করতে পারবো? কোনো গাইডলাইন নাই, তাই না? উনি বলে যাচ্ছেন, উনি কিছু ফিলসফিক্যাল কথা বলে যাচ্ছেন, হ্যাঁ, এবং এইটা সাধারণ মানুষের কাছে গ্রে এরিয়া, এটা ধূসর, মানে এটার কোনো স্পষ্ট কোনো ইয়ে নাই, ছবি নাই যে এই জিনিসটা কিভাবে করতে হবে। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করি। উনি তো পলিটিশিয়ান না, হ্যাঁ, হ্যাঁ, ওনার তো এভাবেই কথা বলাটাই না না, উনি হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ ফিলসফার। আমি বলি পলিটিক্যাল লিডার যেভাবে না না, উনি পলিটিশিয়ান না, এক্সপেরিয়েন্স গ্যাদার করে, ওনার তো সেই এক্সপেরিয়েন্সটা নাই। ওনার নাই তো, উনি ইমাজিনেটিভ, কল্পনা শক্তির অধিকারী, দ্যাট আই অ্যাগ্রি। বাট এই কল্পনা শক্তিটা উনি কতগুলি ব্রড লাইন দেখান, হ্যাঁ, কিন্তু এইটার যে আপনার করলারিগুলো, অনুসন্ধান কীভাবে এই জিনিসগুলো অ্যাচিভ করা যাবে, এই ব্যাপারে তো আমরা জানতে চাই। সেই ব্যাপারে তো কিছুই না। সে ব্যাপারে আছে মানে কার্বন নিঃসরণের ব্যাপারে কী করতে হবে, কোন দেশে কী করতে হবে, আছে কোনো গাইডলাইন? নাই তো। তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট, আমার দেশের ইয়াং জেনারেশন আনএমপ্লয়েড, তাহলে উনি এই আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য ওনার ইয়েটা কি, ওনার মানে একটা গাইডলাইন থাকতে হবে যে এইভাবে। আমরা তো দেখতেছি মানে তার আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছাত্র সমাজ রাজনৈতিক দল করছে, হ্যাঁ, মানে উনি হি প্রেফার্ড পলিটিক্স টু আপনার এই যে এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এমপ্লয়মেন্টে তার পলিটিক্সটাকে উনি প্রেফার করছেন। তো এইটা তো মানে এটা হলো না আর কি, মানে এটা আমি ঠিক বুঝি না আর কি এটা, হ্যাঁ। তো ফলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাপারেই আপনার সুনির্দিষ্ট ভাষা কথা বলে লাভ নাই। উনি ভালো বক্তৃতা দেন, হ্যাঁ, উনি মানে এমন কিছু কথা বলছেন অতীতে, আমি নিজে মুগ্ধ হয়েছি। যেমন ওনার একটা বিখ্যাত কথা আমি বলি যে নট নোয়িং ডিটেইলস অফ এনিথিং ইজ এ ব্লেসিং। আমি মনে করি যে এটা খুবই একটা ইন্সপায়ারিং কথা। বাট মানে কি বলে যে এই ধরনের কতগুলি ক্যাচি কথা বলে, কতগুলি মানে এটাকে কি বলে, পেনিট্রেটিং কথা বলে, অন্তর্ভেদী কিছু কথা বলে মানুষকে সাময়িকভাবে আপনি ইয়ে করতে পারো, ইমপ্রেস করতে পারো। বাট ইন দ্য লং রান আপনি যদি ওই জায়গাগুলো অ্যাচিভ করার মতো আপনি যদি ডাইরেকশন না পান, হ্যাঁ, তাইলে তো ওই কথাগুলি তো মানে হাওয়ায় মিলা যাচ্ছে, তাই না? হাওয়ায় মিলা যাচ্ছে। ফলে ডক্টর আব্দুল আমান, যেমনটি মাহবুব কামাল বলছিলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিনস্টক সফর নিয়ে কথা বলছিলাম। এর আগে উনি চায়না সফর করে এসছেন, ডাভোসে গেলেন। আমরা মোটামুটি একটা দেখতে পেলাম যে ডক্টর ইউনূস একটা মানে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আমরা দেখতে পেলাম। যেটা মাহবুব কামাল বলছিলেন যে ওনার বক্তৃতা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আদৌ পর্যন্ত মাহবুব কামালের কথায় যে এখনও পর্যন্ত কোনো রূপরেখাই উনি পাননি। এবং আরেকটা কথা উনি ওনার কথা বলেছেন যে পভার্টি এলিভেট করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক ছিল, ওনার কথা অনুযায়ী কমপ্লিটলি ফেল করেছে। আপনিও কি তাই মনে করেন কিনা? এখানে আমি ওনার বক্তব্যটাকে দুভাবে দেখি। বিমস্টেকের একটা অন্যতম অ্যাপ্রোচ, যেটা একটা মাল্টি সেক্টরাল প্ল্যাটফর্ম, ইউ ক্যান ইনক্লুড মেনি থিং। এবারে যে তরুণদের উদ্দেশ্যে ওনার বক্তব্য, আমি যদি ভুল না বুঝে থাকি, যেভাবে এটাকে সেট করা হয়েছে, যে বিমস্টেকে বলা হচ্ছে না জমার, বা খুব সস্তা বাংলায় বললে বা জমে না ওঠার একটা অন্যতম কারণ পিপল টু পিপল কন্ট্যাক্ট। এবং বঙ্গোপসাগরের 2 দিকের দেশগুলো বা বিভিন্ন ডটের দেশগুলো বিমস্টেক দিয়ে কানেক্ট করার জন্য বলা, এবং সেখানে এই উদ্যোগটা ছিল
যে পিপল টু পিপল কন্ট্যাক্ট ইনক্রিজ করা, এবং এটার একটা এরিয়া হচ্ছে যে তরুণদেরকে বিমস্টেকে যদি ইনভলভ করা যায়, তাহলে হয়তো বিমস্টেকের যে স্বপ্ন, সমৃদ্ধি, শান্তি, দুর্যোগ ব্যবস্থাপনা সবগুলোতে এই তরুণদের যুক্ত করতে পারলে তাহলে বিমস্টেক সফল হবে। একটা ছোট্ট তথ্য আপনাকে দিয়ে রাখি যে একটা এক্সপ্যানশন কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে হয়েছে আমাদের তরুণদেরকে, যেটা কমপ্লিমেন্ট করছি। কিছু কিছু প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিয়া একটা কোটা দিয়েছে, থাইল্যান্ড কিছু কিছু ফ্যাসিলিটি দিচ্ছে, হয়তো মিয়ানমার বেশি পাচ্ছে বা ইন্ডিয়া অন্য অন্য দেশগুলোকে বেশি দিচ্ছে। বাট একটা ছোট ঘটনা কিন্তু বিমস্টেক নেশনগুলোর মধ্যে ঘটেছে স্কলারশিপের ক্ষেত্রে। আবার ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু বিমস্টেক নেশনের মধ্যে কোঅপারেশন হয়েছে। তারই ধারাবাহিকতায় এই এবারের তরুণদের উদ্দেশ্যে যে ওনার বক্তব্য, সেটাকে সামনে আনা হয়েছে। আমার আসলে বিমস্টেক তো অরিজিনাল ডেট থেকে পেছালো। এটা যখন কার্টেন রেজিং ইভেন্ট ছিল, আমি আসলে ব্যাংককে গিয়েছিলাম গত বছর, এবং তখন আমার একটা এরিয়া ছিল, আমার বক্তব্যের এরিয়াটা ছিল পিপল টু পিপল কন্ট্যাক্ট। এটা চুলালুকান ইউনিভার্সিটি এবং আমাদের সানেম জয়েন্টলি একটা সেমিনার অর্গানাইজ করেছিল। আই ওয়াজ ওয়ান অফ দি প্যানেলিস্ট। এখানে 2 দিন ব্যাপী হয়েছিল এটা। এবং তখন যে এরিয়াগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছিলাম তার মধ্যে পিপল টু পিপল কন্ট্যাক্ট একটা এরিয়া, এবং আমাদের যে রিকমেন্ডেশনগুলো ছিল অনেক সংস্থা এখানে কন্ট্রিবিউট করেছে। আপনারা জানেন যে চুলালুকান ইউনিভার্সিটি একটা প্রধান ইউনিভার্সিটি থাইল্যান্ডের, তো সেখানকার ধারাবাহিকতায় কিনা সেটা আমি নিশ্চিত না, বাট পিপল টু পিপল কন্ট্যাক্টটা যোগ করে। এখন ওনার মতো একজন ওয়ার্ল্ড লিডিং পার্সোনালিটি, এখন একটা সরকার প্রধান, তার মাধ্যমে এ ধরনের বক্তব্য দেওয়াটা আমি সাধুবাদ জানাই। কামাল ভাই যেটা বললেন যে অবসকিউরিটি এবং আদার্স, সেটা ইটস এ ডিফারেন্ট ডিবেট। ওই দিক থেকে এটা বিমস্টেকের জন্য এক ধরনের সফলতা, যে নোবেল লরিয়েট তরুণদেরকে উদ্দীপ্ত করা। আবার যদি ব্রড ফ্রেমওয়ার্ক আমি ফেলি, যে শক্তিশালী অঞ্চল, ভবিষ্যৎ নেতৃত্ব, গণতন্ত্র, সুশাসন, এবং যেটা কিছু কিছু জিনিস কিন্তু ভিশন 2030 যে ডিক্লারেশন হবে, এটা আশা করছি আমরা এখানে অ্যাডপ্টেড হবে, সেটাতে হয়তো উঠে আসবে। সেই জায়গায় কিন্তু আবার 3-0 একটা গুরুত্ব আমি দেখি। যদি কিন্তু ওটা উনি যেটা বলেন যেটাকে অবসকিউরিটি লেভেল থেকে ট্রান্সলেটেড হতে হবে টু দি রিয়ালিটি। বাট আমি ওনার এই বক্তব্যটাকে পজিটিভলি দেখি, এবং কান্ট্রিগুলো যদি ওনার এই বক্তব্যকে ট্রান্সলেট করতে পারে, ওখানে যারা অডিয়েন্স ছিল তারা যদি বুঝতে পারে, সেটা কান্ট্রি স্পেসিফিক তো কালচারালি যেটা ডিফারেন্ট হবে, সেটা ভালো হবে। কারণ যে কোনো দেশের জন্য জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওনার বইতে উনি এটাকে আরও ইলাবোরেট করেছেন। এটা গেল একটা দিক। আর একটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কথা উনি বলেছেন, কারণ একটু টাচও করলেন। ওই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের দেশের তরুণদেরকে উনি ওনার কথা মতো যে রাজনীতিতে উদ্বুদ্ধ করেছেন, ব্যবসাতে কম করেছেন, ওই যুক্তিতে আমি যাব না। বাট দে আর দি ফিউচার অফ অল দি 7 নেশনস অফ বিমস্টেক। এবং সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওই মেসেজটা উনি দেওয়ার চেষ্টা করেছেন, হাইলাইটিং দি সাকসেস অফ আমাদের স্টুডেন্টদের যে সাকসেস, সেটাকে সামনে এনে যে তরুণদের রাষ্ট্র কাঠামো পরিবর্তনে ভূমিকা রাখতে এবং ইতিহাসগতভাবে। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রসঙ্গেই আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, বিরতির আগে আমরা বিমস্টেক নিয়ে আলোচনা করছিলাম। কালকে সম্ভাব্য সকাল 11টায় ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছেন। অনেক জল্পনা কল্পনা পার হয়ে বৈঠক। এই বৈঠকে আমরা যেরকম দেখছিলাম যে বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা টানা পড়েন, আপনি কি মনে করেন এই যে বৈঠকের পরে কিছুটা? আমি একটু 30 সেকেন্ডে আগের ইস্যুটা শেষ করি, যেটা বলছিলাম যে ইউনূস সাহেবের যে বক্তব্য, এবারের যে ভিশন 2030, যেখানে ইকোনমি ব্লু, ইনক্লুডিং ব্লু ইকোনমি, স্ট্যাবিলিটি, এসডিজি, পিপল টু পিপল কন্ট্যাক্ট, পার্টিকুলারলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আমি আশা করি যে এই ডকুমেন্টে কনসেনসাস আসবে। এবং এই বিমস্টেকে যেটা একটা সমস্যা, সেটা হচ্ছে যে ফান্ডিং, এবং কোন দেশ কীভাবে দেবে। এবং আমরা জানি যে ইন্ডিয়া, থাইল্যান্ডের কিছু ইন্টারেস্ট এখানে আছে, সেই ইস্যুগুলো রিজলভ হবে এবং আমরা 2030 যে ডিক্লারেশনটা হবে, আমরা আশা করি সেটা ইমপ্লিমেন্টেড। এবং কারণ প্রত্যেকটি দেশের জন্য, এই অঞ্চলে 60টি দেশের জন্য এসডিজি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কথাটা বললেন যে আমরা আশা করব যে আগামীকালের বৈঠকটা হবে মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে। কেন আশা করব বলছি, ইন্ডিয়ান মিডিয়াগুলো থেকে আমার জানা মতো এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কনফার্মেশন পাইনি, বাট আমরা বাংলাদেশের দিক থেকে যতটুকু বুঝতে পারছি যে এটা হবে।
বলা হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে এটা বলা এই বৈঠকের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এর আগে দুবার কিন্তু এটা হয়নি। আমরা আশা করব যে বৈঠকটি হবে এবং এই বৈঠকটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের ডক্টর ইউনূস আশা করি যে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে প্রেজেন্ট আউটলুক অ্যাবাউট ইন্টারন্যাশনাল রিলেশনস সেটি তুলে ধরবেন। স্পেশালি আমরা চাই যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশকে অগস্ট বিপ্লবের পরে বা জুলাই বিপ্লবের পরে দেখানো হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব যখন এসেছিলেন তখন কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে সংখ্যালঘু, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শেখ হাসিনা সবগুলো বিষয় এসেছিল, কিন্তু আমরা কাজের কাজটি কিন্তু পরবর্তীতে কিছুই দেখিনি। আবার ভিসাটাও লিমিটেড করে রাখা হয়েছে, সেটাও একটা ঘটনা। ইন্ডিয়ার দিক থেকে বারবার বলা হয়েছে যে সংখ্যালঘু বা এখানে এক্সট্রিমিজমের উৎপত্তি হচ্ছে ইউএসের একজন কূটনীতিক এসে সম্প্রতি যে মন্তব্য ভারতে এসে করেছেন সেটাও গ্রহণযোগ্য নয়। সব কিছু মিলে আবার নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন এসেছে। এই জিনিসগুলো আমার মনে হয় ডিফাইন করা খুব জরুরি এবং সরকারের অবস্থান পুরোপুরি ক্লিয়ার করা। এবং সেক্ষেত্রে আমি আশা করব যে আমরা ক্লারিফাই যেমন করব, ইন্ডিয়ার দিক থেকে আমরা প্রথম যেহেতু বৈঠক বা রেসপেক্টটা দেখতে চাই এবং কাজের কাজ কিছু হচ্ছে সেটাও দেখতে চাই। মাহবুব কামাল, একই প্রশ্ন আপনার কাছে। কালকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, আচ্ছা ওইটা পরে আসি, আমি আগের সে একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই ছাত্র রাজনীতি না, আমি ছাত্র রাজনীতি মানে ছাত্রদের রাজনীতি করতে কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু হোল স্টুডেন্ট কমিউনিটিকে এইভাবে রাজনীতির প্রতি অ্যালিউর করা, প্রলুব্ধ করা, এইটা খুব বাজে কাজ হয়েছে আর কি। হ্যাঁ, এইটা দেখেন দেশকে সেবা নানাভাবে করা যায়। দেশপ্রেম কি? আপনি আপনার দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করেন তাইলেই আপনি দেশপ্রেমিক। আমাদের এখানে কিন্তু দেশপ্রেম শব্দটা এটা একটা বায়বীয় শব্দ। হ্যাঁ, মুখে বললেই হয়ে গেল, হ্যাঁ, যে আমি দেশপ্রেমিক বা অমুকের দেশপ্রেমিক। সে রাষ্ট্রের জন্য কাজ করছে কি না সেটা দেখে না, মুখে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটাকে দেখে নিব, ওইটাকে দেখে নেব, ইন্ডিয়াকে দেখে নিব, তো এটাকে দেখে নিব, উনি দেশপ্রেমিক হয়ে গেলেন। যিনি তার দায়িত্বটা সুচারুরূপে পালন করেন তিনি দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার জন্য রাজনীতি লাগে না। আচ্ছা, আপনি কথাটা একটু প্রশ্ন করি, অনেকে এখনো বলতে শুনি আর কি, এই ছাত্রদের রাজনীতি করায় উদ্বুদ্ধ করেছে বা যেটাই হোক, মানে অনেকে বলতে শুনি ছাত্ররা এখন পড়াশোনা থেকে বিমুখ। একেবারে এখন এমপ্লয়মেন্টের তো দরকার নাই, রাজনীতি করলে তো চাঁদাবাজি করে প্রচুর টাকা পাওয়া যায়, এমপ্লয়মেন্টের তো দরকার নাই। আপনি কি কেন মানে একটা ছেলে চাকরি করতে যাবে রাজনীতিতে যদি নেতার মানে পেছনে থাকা যায়? ইটস প্লেন অ্যান্ড সিম্পল। আর একটা উনি ওইখানে বক্তৃতা বলছেন যে কি মানবাধিকার, এটাও কিন্তু আমি একটু প্রশ্ন করব যে আপনি 7 মাসে বাংলাদেশের মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য আপনি কি করছেন? মব ভায়োলেন্সে কত লোক মারা গেছে, এর সংখ্যাটা কত? এবং নানা রকম মানবাধিকার মানে প্রতিষ্ঠার জন্য আপনার কি কোনো ভূমিকা ছিল? এই প্রশ্নটা আমি করব। কিন্তু যাই হোক, স্বৈরাচারের বিরুদ্ধে করা আপনার কি বলে যে ব্যবস্থা নেওয়া সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা দেখছি যে নন আওয়ামী লীগার কোনো দিনও আওয়ামী লীগ করে নাই, সেও মব জাস্টিসের মব ভায়োলেন্সের শিকার হয়েছে। এরকম নানা ঘটনা দেখছি আমরা। যাই হোক, আপনি যেটা বললেন ইন্ডিয়া কি বলে যে কালকে মোদির সাথে বৈঠক, না সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার থেকে কিন্তু আমরা এখন অফিসিয়াল স্টেটমেন্ট পাই নাই যে সাইডলাইন মিটিং হবে কিনা। আমরা ধরে নিচ্ছি যে তারা সাইডলাইন মিটিং করবেন। এখন কথাটা হচ্ছে যে মানে ইন্ডিয়াকে হস্টাইল করে ইন্ডিয়ার সাথে আপনি কোনো মানে ভালো ফ্রুটফুল আলোচনা কিভাবে করবেন আমি তো এটা বুঝি না। চায়না ট্রিপে উনি একটা মারাত্মক কথা বলছেন, হ্যাঁ, যেটা ইন্ডিয়া সিরিয়াসলি নিছে। উনি বলছেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, মানে এটা, এবং চায়না শুড কনসিডার দি রিজিয়ন অ্যাজ অ্যান এক্সটেনশন। এই রিজিয়নটা একটা বর্ধিত একটা এটার কি বলে অ্যানেক্সার হিসাবে চায়না করতে পারে। তো এইটাকে ইন্ডিয়া কি সহজভাবে নিবে? আপনি বলেন, কোনোভাবেই তো এটা সহজভাবে নিবে না। তারপরে ধরেন কতগুলি ইস্যুতে ইন্ডিয়া তো মানে হস্টাইল হয়ে যাবে। যেমন ধরেন যে তাইওয়ান ইস্যুতে ইন্ডিয়ার স্ট্যান্ড একরকম, আর মানে আমরা ডক্টর ইউনূস নিলেন একরকম স্ট্যান্ড, উনি নিলেন ওয়ান চায়না, আর ইন্ডিয়া তো তাইওয়ানকে করে এখন। হ্যাঁ, এবং ক্ষতিও হবে, তাইওয়ানের সাথে আমাদের ব্যবসাও কমে যাবে। তারপরে ধরেন বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ, যেটা বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ ইজ কন্ট্রাডিক্টরি টু দি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। দুটো তো কন্ট্রাডিক্টরি, তাই না? আপনি যে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভে যান তাহলে তো আপনি মানে আমেরিকাকে হস্টাইল করা হবে, হ্যাঁ, এবং তাদের যে স্ট্র্যাটেজি এখানকার। দেখেন বাংলাদেশকে বলা হচ্ছে যে
মানে পুলসিরাত মানে হচ্ছে বেহেশতে যেতে গেলে পুলসিরাত পার করতে হয়। তাহলে আপনি যদি বেহেশতে যেতে চান তাহলে বাংলাদেশের এটা সো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেইখানে তো আপনাকে ডিপ্লোমেসিটা করতে হবে খুব ট্যাক্টফুলি। হ্যাঁ, খুব ট্যাক্টফুলি করতে হবে, মানে কেউ যাতে হস্টাইল না হয়। আপনি কাউকে হস্টাইল করে তার কাছ থেকে কোনো কিছু আদায় তো করতে পারবেন না, এটা সম্ভব না। তো ফলে মানে মোদির সাথে বৈঠকে কী হয় আমি ঠিক জানি না। হ্যাঁ, আমি এইটা মানে প্রেডিক্ট করা বা অ্যানালাইজ করা খুবই কঠিন। তবে আমি একটা জিনিস বুঝি যে চায়না ট্রিপ মানে ইন্ডিয়ার জন্য একটা মানে একটা এটার কী বলে মানে এক ধরনের থ্রেট তৈরি করছে, এক ধরনের আশঙ্কা তৈরি করছে এবং এক ধরনের ইরিটেশন তৈরি করছে ইন্ডিয়ার জন্য। মানে চায়না ট্রিপের ওনার যে সমস্ত বক্তব্য, বিশেষ করে 7 সিস্টার নিয়ে। হ্যাঁ, এবং উনি বলতেছেন যে মানে 7 সিস্টার এটা কি ল্যান্ডলকড, এবং এখান থেকে মানে ওটা তার এক্স্যাক্ট ইংরেজি হচ্ছে দে আর ল্যান্ডলক, দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দি ওশেন। হ্যাঁ, এটা ঠিক না, কিন্তু 7 সিস্টাররা মানে দে ক্যান রিচ আউট মানে সি, হ্যাঁ, ওশেন। তারা তো ওই যে হলদিয়া পোর্টে যায়, অন্যান্য ফলে এই যে মানে চায়নাকে ইনস্টিগেট করা টু কনসিডার দি রিজিয়ন অ্যাজ অ্যান এক্সটেনশন, এই বাক্যটা আপনার ইন্ডিয়ার জন্য একটা ইরিটেশন, ইন্ডিয়ার জন্য একটা থ্রেট, ইন্ডিয়ার জন্য একটা বড় ধরনের। ধন্যবাদ মাহবুব কালাম। একটা বিরতি নেই প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণী। স্টুডিওতে আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। মাহবুব কামাল, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু, পাগলামি শুরু করছে। 37% শুল্ক বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে, একেবারে পাগলামি শুরু করছে। এটা এখন বাংলাদেশের উচিত আমদানি শুল্ক যতটা পারে কমায় দিয়া এটার ব্যালেন্স করা। হ্যাঁ, এই তাছাড়া তো উপায় নেই। গার্মেন্টসের তো এমনি অবস্থা খারাপ, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইত্যাদি। তারপরে যদি মানে 37% শুল্ক দিতে হয়, বিরাট অবস্থা। এখন যে এনবিআর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমদানি শুল্ক কত করতে হবে। আপনি বলছেন এনবিআর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আসলে এই নেগোসিয়েশনটা কি আগে করা উচিত নাকি যখন ইম্পোজ হয় তখন নেগোসিয়েশনে যায়? এখনই করলে অসুবিধা কি? ওর সিদ্ধান্ত দিয়ে দিবে যে আমরা। অনেকেই বলছে যে এই নেগোসিয়েশনটা আগে কেন করলেন না, এখন কেন? জানেন, আমি টেকনিক্যাল ব্যাপারে যেতে চাই না। আচ্ছা দেখেন, কথা সেইটা না, কথাটা হচ্ছে যে দেখেন মানে ইউনূস সাহেব বলেন আমি কি বড় মাঠের খেলোয়াড়। হ্যাঁ, উনি এটা বলছেন এবং এটা ছড়াইছে। তো বড় মাঠের খেলোয়াড় যদি হয়ে থাকেন তাইলে অন্য দেশের শুল্ক ওই বাড়ায় দিচ্ছে, বুঝলাম। তো বাংলাদেশ থেকে রেয়াত দেওয়া যাইতো না? আপনি তো বড় মাঠের খেলোয়াড়, তাই না? আপনি তো বিরাট পার্সোনালিটি, বিরাট ইয়ে, তা বাংলাদেশকে কেন ইনক্লুড করা হইলো? তারপরে দেখেন এই যে কতগুলি জিনিস না বলে, যেমন ইউএসএইড মানে বাংলাদেশও বন্ধ করে দিল ফান্ড। কেন? আপনি যদি বড় মাঠের খেলোয়াড় হয়ে থাকেন, ইউএসএইডের ফান্ড বন্ধ হয়ে গেল, অন্যদের ফান্ড বন্ধ হয়ে যাক, সেটা হয়ে যাক। এবং মানে আমি বলতেছি কি যে অ্যাচিভমেন্টগুলি কী, আমি তো কিছুই অ্যাচিভমেন্ট দেখি না। সুইজারল্যান্ডের ফান্ড বন্ধ হয়ে গেল, তারপরে তো ওয়ার্ল্ড ব্যাংক কী করতেছে, আর কত কথা নিয়ে শুনলাম আমরা। তারপরে বন্যার সময় বলা হলো যে 1000 কোটি টাকা হবে, কই সেই টাকা কোথায়? তারপরে ধরেন যে এই যে জুলাই ফাউন্ডেশন কত কী টাকা আসছে, কোথায় কী, মানে এগুলো তো আমরা কিছু বুঝতেছি না। মানে মুখে বললেই তো হবে না যে আমি বড় মাঠের খেলোয়াড়। আমরা চাই আপনি বড় মাঠের খেলোয়াড় হন, তাহলে আমাদের দেশের লাভ হবে। হ্যাঁ, কিন্তু মানে হচ্ছে কি তাই? চায়না ট্রিপ, আমি তো বলবো চায়না ট্রিপ কী হলো? চায়না ট্রিপ আমরা কী পাইলাম? আমরা সব তো $2.1 বিলিয়ন এগুলো তো প্রতিশ্রুতি। নগদ কী পাইছেন আপনি? নগদ কী পাই? প্রতিশ্রুতি তো ভঙ্গ হয়ে যেতে পারে। আমরা কি হইলো? 8টা MOU হইলো। MOU কি? এবার হলো চুক্তির খসড়া। মানে MOU কি? ধরেন আপনার সাথে যে দেখা হইলো, দেখা হওয়ার পরে এখন আমি বিদায়ের সময় বলবো যে আচ্ছা নেক্সট দেখা কবে হইতে পারে, এইটা হচ্ছে MOU। হ্যাঁ, এটাই হচ্ছে MOU। তো ফলে MOU তো কোনো লিগাল ভিত্তি নাই, কিচ্ছু নাই। এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা তো নাও হইতে পারে। আমি বলতেছি যে নগদ আমরা কি পাইলাম মানে চায়না থেকে? হ্যাঁ, সেটা তো আমি তো কিছু দেখতে $2.1 বিলিয়ন এটা প্রতিশ্রুতি দিছে। হ্যাঁ, এটা দেখা গেল যে মানে তাদের সাথে মিলল না ভবিষ্যতে ইত্যাদি, তাহলে তারা বন্ধ করে দিতে পারে, তাই না? আমি তো নগদ কিছু পাই নাই। তো ফলে মুখে বললে হবে না যে আমি বড় মাঠের খেলোয়াড়। বড় মাঠের খেলোয়াড় তো দেখাইতে হবে। ম্যারাডোনা যে আপনি মেসি, দেখাইতে হবে না, গোল করে তো দেখাইতে হবে।
তা আমরা তো কোনো গোল দেখতেছি না, সব খালি বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ মাহবুব কামাল। ডক্টর আব্দুল্লাহ মামুন, যেমনটি মাহবুব কামাল বলছিলেন, কোনো গোল দেখতে পাচ্ছেন না এবং শুল্ক আরোপ হয়েছে 37%, এবং একটা জরিপে দেখা গেছে 58% মার্কিনী মনে করেন ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হবে। আমি ছোট্ট করে একটু চীন সফর নিয়ে বলছি। মানে একেবারেই কিছু হয়নি, মহব্বতের সাথে আমি রেসপেক্টফুলি কমপ্লিমেন্ট করছি এটা। আমি এটা বলি না, কিছু কিছু জায়গা আমাদের উন্নয়ন, আমি অন্যভাবে যেটা বলতে চাই যে $2 বিলিয়ন বা $1 বিলিয়ন যেটা বলা, সেটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে বৈদেশিক এফডিআই যেটা, তার পরিবেশ উন্নত করার সাপেক্ষে কিন্তু সেটা হবে। আমি চাই যে ইনু সাহেব এই সময় নতুন বিডা প্রধান নিয়েছেন এবং পরিবেশ উন্নতি হোক, চাইনিজ ইনভেস্টমেন্ট আসুক, এটা আমরা চাই। 2 নম্বর হচ্ছে যে যেটা আপনি বলেন, যে আমার মনে হয় যে ট্রাম্পের এটা তো আজকে একটা ভূমিকম্প হয়ে গেছে সারা বিশ্বে, কারণ মার্কিন যে আধিপত্যবাদ তার একটা অন্যতম টুলস হচ্ছে যে শুল্ক, এবং তারা যতটা জায়ান্ট ইকোনমি, সুপার পাওয়ার, সেই জন্য অন্য দেশগুলো তাদের পণ্যের উপরে বেশি শুল্ক আরোপ করে বা আশা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র কম শুল্কে ঢুকতে দিতে তাদের পণ্য। কিন্তু এটা আরেকটা ইন্টারপ্রিটেশন আছে, তার মানে কিন্তু যে টাকা এখান থেকে কমবে, শুল্ক কম থাকলে তাদের ভোক্তা মার্কেটে কম দামে পাবে, আর শুল্ক বাড়ালে কিন্তু তাদের ভোক্তারা আবার বেশি দামে কিনতে হবে। অনেকগুলো স্ট্যাটিস্টিক সারাদিনই মানুষ শুনেছে, বাট আমার ধারণা 2 থেকে 3 টাকা করে একটা মূল্য আমাদের গার্মেন্টস প্রোডাক্টে ইনক্রিজ করবে। কিন্তু বড় যে আঘাতটা আন্তর্জাতিক বাণিজ্যের যে ব্যালেন্সটা, সেটা হচ্ছে যেটাকে আমরা MFN বলি, যে মোস্ট ভ্যালুড নেশন, যে আমাদের এটা প্রাপ্য কার্বন নিঃসরণের কারণে, অন্য অন্য প্রাকৃতিক কারণে বা ডেভেলপ হওয়ার কারণে, এটা আমাদের এক ধরনের রাইট, আমরা মোস্ট ভ্যালুড নেশনগুলোর মধ্যে পড়ি। সেই সূত্র থেকে কিন্তু ট্রাম্প বেরিয়ে গেল, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় যেটা বার্গেটিং টুলস হিসেবে ইউজ করবে, যেন শুধুমাত্র শুল্ক চাপিয়ে দিয়ে অন্য অন্য ক্ষেত্রে সুবিধা না। মনে রাখতে হবে মার্চের 28 তারিখ কিন্তু বাংলাদেশে একটা অস্ত্র নিয়ে ডিসকাশন হয়েছে। আবার চীন সফরের কথা মাহবাই বলতেছিলেন, সেখানে 2টো স্ট্র্যাটেজি আছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, US এর ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই ইস্যুগুলো কনফ্লিক্টিভ, সো এই ইস্যুগুলোকে তারা সামনে আনবে। কিন্তু আদতে আমার মনে হয় যে আমরা আতঙ্কিত না হয়ে কোথায় কোথায় আমরা, আমাদের স্ট্রেংথটা কোথায়, আমাদের কম্পিটিটরদের তো ইনক্রিজ করেছে, আমাদের ভালো হবে ডিপ্লোমেসি করতে হবে, ট্রেডের জায়গায় ভালো হবে ট্রেড ডিপ্লোমেসি। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন, ধন্যবাদ মাহবুব কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।